আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের যে কোনো একটি আধুনিক আর্থসামাজিক জীবনের বর্ণনা দাও অথবা চাকমাদের আর্থসামাজিক জীবনধারা আলোচনা করো। ভূমিকা: বাংলাদেশে প্রায় ছোট বড় ৪৫টি উপজাতি সম্প্রদায় রয়েছে। এদের মধ্যে চাকমা উপজাতি উল্লেখযোগ্য। বিশ্বের বিভিন্ন উপজাতির মতোই আমাদের দেশের উপজাতিরাও অশিক্ষিত। সাধারণ জনগণের জীবনধারা থেকে উপজাতিদের জীবনধারা কিছুটা ভিন্ন ধরনের। বাংলাদেশের বিভিন্ন উপজাতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম বসবাসকারী চাকমা উপজাতি অন্যতম। এদের জীবনধারণে রয়েছে বৈচিত্র্য। চাকমা উপজাতির আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা: আমাদের দেশে ছোট বড় প্রায় ২০টি উপজাতি রয়েছে। এদের মধ্যে চাকমা সম্প্রদায় অন্যতম। নিম্নে চাকমা উপজাতির আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা বর্ণনা করা হলো। ১ নম্বরে চাকমাদের উৎপত্তি। চাকমাদের উৎপত্তি এবং আগমন সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পার্বত্য ভূমিতে চাকমাদের উৎপত্তি, কিন্তু কোথা থেকে এরা আগমন করল, কিভাবে এদের উৎপত্তি, এ সম্পর্কে আজও সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। নৃতত্ত্ববিদ হাবার্ট রিজলের মতে ব্রাহ্ম থাক বা শেখ জাতি থেকে চাকমাদের উৎপত্তি। অনেক চাকমাই মনে করেন যে তারা এককালে চম্পক নগরের বাসিন্দা ছিল, আর সেই চম্পক নগরের নাম অনুসারে তাদের নাম হয়েছে চাকমা। চাকমা কাহিনীতে আছে চম্পক নগর থেকে এক রাজপুত্র দেশ জয়ের উদ্দেশ্যে বার্মার আরাকান রাজ্যে গমন করে। ৯ থেকে ১৪ শতক পর্যন্ত তারা সেখানে শাসন করে। পরে আরাকান থেকে তাদেরকে তাড়িয়ে দিলে তারা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম বসবাস শুরু করে। নামকরণ: যারা বয়স্ক এবং শিক্ষিত এরা নিজেদের চাকমা নামেই পরিচয় দেন, কিন্তু চাকমাদের বৃহত্তর একটি গোষ্ঠী নিজেদের চাকমা নামে পরিচয় দেন। আধুনিক শিক্ষিত যুবক চাকমাদের অনেকেই চাকমার চেয়ে চাকমা নামটি ব্যবহারের পক্ষপাতী। বয়স্ক শিক্ষিতরা নিজেদের জন্য চাকমা নামটি ব্যবহার করে। ৩ নম্বরে হচ্ছে চাকমা বাসস্থান। এদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চাকমাদের বসবাস। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই ৩টি জেলায় চাকমাদের বসবাস, কিন্তু এসব জেলার মধ্যে রাঙামাটিতে বেশি চাকমা, তারপর খাগড়াছড়িতে বাস করে। ভারতেও বেশ কিছু চাকমার বসবাস লক্ষ্য করা যায়। ৪ নম্বরে হচ্ছে নরগোষ্ঠীগত পরিচয়। এরা মঙ্গোলিয়া গোষ্ঠীর সঙ্গে ছিল, তবে চীনা মঙ্গোলয়েডের সাথে এদের যথেষ্ট মিল রয়েছে। এরা উচ্চতায় মাঝারি থেকে বেটে আবার লম্বাকৃতি হয়। এদের রং ফর্সা। এরা দৈহিক দিক দিয়ে যথেষ্ট শক্তিশালী হয়। ৫ নম্বর ভাষা। আমাদের ভাষা অন্যান্য উপজাতিদের থেকে আলাদা। এদেশের অধিকাংশই বাংলা ভাষায় কথা বলে। তারা বাংলা হরফে ওই বাংলা উপভাষা লিখে। ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে চাকমারা আরও টিবেটা বর্তমান ভাষার পরিবারভুক্ত আরাকানি ভাষায় কথা বলত। চাকমাদের লিপি আছে, তাতে আরাকানি অক্ষরের প্রাধান্যই বেশি। লিপি থাকলেও তা লেখার কাজে ব্যবহার হয় না। এদের সবাই প্রায় বাংলা হরফ ব্যবহার করে। ৬. চাকমার জনসংখ্যা। জনসংখ্যার দিক বিবেচনা করলে চাকমারা বাংলাদেশের বৃহত্তম উপজাতি। বাংলাদেশের চাকমারা মোট উপজাতির অর্ধেক। ১৯৯১ সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের চাকমাদের জনসংখ্যা ৩,৪০,০০০ জন। ধর্ম: চাকমারা মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী। তারা বৌদ্ধ ধর্মের বিভিন্ন অনুষ্ঠান পালন করে। এ কারণে চাকমা অধ্যুষিত এলাকায় মাঝে বৌদ্ধ মন্দির দেখা যায়।
এরা বৌদ্ধ হলেও এদের মাঝে দুজনের পূজা লক্ষ্য করা যায়, গঙ্গা দেবীর পূজা এবং লক্ষ্মী দেবীর পূজা, যা হিন্দু ধর্মের সাথে মিলে যায়। 8 নম্বর হচ্ছে চাকমা পরিবার। চাকমা পরিবার পিতৃতান্ত্রিক, অর্থাৎ বলা যায় চাকমা পরিবারের ক্ষমতা স্বামীর হাতে, অর্থাৎ বয়স্ক কোনো পুরুষের হাতে ন্যস্ত থাকে। চাকমা সম্পত্তি বংশ পরিচয় পিতা থেকে পুত্রে বর্তায়। 9 হচ্ছে চাকমা বিবাহ। তাত্ত্বিকভাবে অবশ্য বলা হয় যে চাকমাদের 7 পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ, কিন্তু চাকমারা এ নীতি মেনে চলে না। তাদের মধ্যে কাজিন বিবাহ প্রচলিত আছে, তবে প্যারালাল কাজিন বা খালাতো ভাই বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ। তাদের মধ্যেও বহু স্ত্রী বিবাহ প্রচলিত আছে। একজন স্বামী কতটি স্ত্রী গ্রহণ করতে পারবে তা নির্দিষ্ট করে বলা নেই। তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ খুব কম হয়। বিবাহ বিচ্ছেদ ঘটলে যে দোষী হয় তাকে জরিমানা দিতে হয়। 10 নম্বর হচ্ছে অর্থনীতি। চাকমারা জুম চাষের উপর বেশি নির্ভরশীল। লাঙ্গল গরু ছাড়াই এই জুম চাষ করা হয়। পাহাড়ের গাছপালা কেটে শুকিয়ে ও পুড়িয়ে নিয়ে সেখানে ধান, তিল, অন্যান্য ফসলের বীজ বপন করা হয়। 2 পাহাড়ের সমতল অংশে চাকমারা ধান চাষ করে। তারা রাবার ও কাঠের গাছের চাষ করে থাকে। 11 নম্বর হচ্ছে শিক্ষা। চাকমারা অন্যান্য উপজাতির তুলনায় বেশি শিক্ষিত। বর্তমানে তারা বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা শিখছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য তারা কোটা পাচ্ছে। তারা অন্যান্য সভ্য সমাজের মতো জীবন ধারণ শুরু করে দিয়েছে। 12 নম্বর হচ্ছে আদাম বা পাড়া। চাকমাদের পারিবারিক সংগঠনের চেয়ে বৃহৎ সংগঠন হলো আদাম বা পাড়া। মূলত কতগুলো পরিবার গুচ্ছ নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া। আদামের প্রধানকে বলা হয় কারবারি। কারবারি নিয়োগ করে চাকমা রাজা। কারবারির কাজ হলো আদামের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সালিশ বিচার কাজে মৌজার প্রধানকে সাহায্য করা। কারবারির কোনো বেতন ভাতা নেই। 13 নম্বর হচ্ছে গ্রাম বা মৌজা। কতগুলো চাকমা আদাম মিলে গঠিত হয় গ্রাম বা মৌজা। মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। হেডম্যানের কাজ হলো তার মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করা। হেডম্যানের অন্যতম কাজ হলো খাজনা আদায় করা। সালিশের মাধ্যমে গোলযোগ নিষ্পত্তি করাও তার কাজ। 14 নম্বর চাকমা সার্কেল। চাকমা সমাজে কয়েক শত মৌজা মিলে গঠিত হয় চাকমা সার্কেল। সার্কেলের প্রধানকে রাজা বলা হয়। চাকমা রাজা বংশ পরম্পরায় চলে। রাজা বিচার ব্যবস্থা সহ শান্তি শৃঙ্খলা রক্ষা করেন। 15 নম্বর হচ্ছে চাকমা নেতৃত্ব। চাকমা সমাজের আদামের নেতৃত্ব কারবারি, মৌজার নেতৃত্বে হেডম্যান, সার্কেলের নেতৃত্বে চাকমা রাজার ব্যবসা এখনও রয়েছে। তবে বর্তমানে নেতৃত্বে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। 16 নম্বর হচ্ছে পোশাক পরিচ্ছদ। চাকমা পুরুষরা ধুতি পাঞ্জাবি ব্যবহার করে, আবার মাথায় পাগড়ি ব্যবহার করে। চাকমা নারীরা পিন্ধন, খাদি, খালাং ইত্যাদি পোশাক ব্যবহার করে থাকে। তারা লাল, নীল ডোরাকাটা কাপড় ব্যবহার করে। শিক্ষিত চাকমারা শাড়ি ও ব্লাউজ পরিধান করে। 17 নম্বর খেলাধুলা। চাকমাদের মধ্যে হাডুডু খেলা, লাঠিম খেলা, কুস্তি, রশি টান, সাঁতার, দৌড় প্রতিযোগিতা প্রচলিত। গিলাখেলি এবং পাটি খেলা ছেলেদের প্রিয়। 18 নম্বর সঙ্গীত অনুষ্ঠান। চাকমাদের প্রধান বাদ্যযন্ত্র হল বাঁশের বাঁশি। পুরুষরা এ বাঁশিতে প্রেমের গান বাজায়। স্ত্রীলোকেরা বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য একটান
ফাঁপা ফাঁপা গলায় গান গায়। 19 নম্বর, কুসংস্কার। অনেকে মনে করেন চাকমা সমাজে কুসংস্কার প্রচলিত আছে। তাদের মধ্যে দৈত্য দানবে বিশ্বাস প্রচলিত আছে। 20 নম্বর, অন্ত্যেষ্টিক্রিয়া। চাকমা সমাজে মৃতদেহ পোড়ানো হয়, কিন্তু 7 বছরের কম বয়সীদের কবর দেয়া হয়। মৃত্যুর 7 দিন পর 7 দিন্না নামে অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে মৃত আত্মার জন্য খাদ্য, মদ, কাপড় ইত্যাদি উৎসর্গ করা হয়। উপসংহার: পরিশেষে বলা যায় যে মানব সভ্যতার ইতিহাসে কোনো সমাজই স্থিতিশীল নয়, বরং প্রত্যেক সমাজই পরিবর্তনশীল। পরিবর্তনের এ ছোঁয়া চাকমা সমাজেও কিছুটা লক্ষ্য করা যায়। তাদের সমাজে কিছুটা পরিবর্তন এসেছে। তাদের আর্থসামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়। আবার উচ্চশিক্ষা গ্রহণ করছে, বিভিন্ন চাকরিতে পদার্পণ করছে। ভবিষ্যতে তারা সভ্য সমাজের বাসিন্দা হবে।